আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যই আমরা ওই শব্দগুলা উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হারতাম, কারণ ওই একটা বিল্ডিং এই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন। আপনি এই কথাগুলি আপনি একই রকম, আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আপনি একই রকম কথা বলছেন, কিন্তু আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং, এখন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলা বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম, এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে খেয়ে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন, সত্য এইভাবেই প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগের দিন, মানে এটা নির্বাচন যারা নিয়ে কথা বলছেন, আমি টেলিভিশনে দেখতেছিলাম, তাদের মধ্যে একজন বলছেন যে ঠিক আগের দিন 74 লাখ টাকা নিয়ে জামাতের একজন জেলা আমিরের বিমানবন্দরে থাকা, মানে তার আটক হওয়া, সেটা আবার সামনে আসা, এইটা আপনাদের ভোটের ক্ষেত্রে কিছু কিছু, মানে ঠিক আগের দিন এটা ক্ষতি। আমি বলি, এই ব্যাপারে বৈধভাবে খরচ করার একটা সীমানা ছিল। এই ব্যাপারে সংগঠন, তিনি শুধু একজন মানে দায়িত্বশীল নেতা নন, তিনি এই সমাজের একজন নাগরিক, তিনি ব্যবসায়ী, তার ব্যবসার টাকা হতে পারে। এইভাবে বিমানে টাকা বহন করার মাঝে আভ্যন্তরীণ ভাবে কোনো ইলেকশন আগে মনে একটু বাধা আছে? না, কোনো বাধা নাই। বাধা নাই না, কোনো ধরনের কোনো, আচ্ছা, কেউ বলে নাই। আচ্ছা, কোনো ধরনের কোনো বাধা নাই। বাধা নাই বলেই বিমানবন্দর ইমিগ্রেশন যেটা কাস্টম যেটা ছেড়ে দিয়েছে তাকে ঢাকা থেকে, নইলে তো এখানেই আটকাতো। তো এখানে তো আটকায় নাই। এই সমস্ত জিনিস অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বসে থাকেন, তারা এগুলা পাঠান। আমরা ঠিক আছে ধরে নিলাম 74 লাখ, কেন 74 কোটি টাকা আমরা কে কোথায় গিয়ে টাকা বিতরণ করেছি, কারে দিয়েছি, সেটা একটা ডকুমেন্ট বের হয়ে আসুক। 56,000 বর্গ মাইলের শুধু ঠাকুরগাঁই তো একমাত্র জায়গা না, আরো তো 63টা জেলা রয়ে গেছে। অনেকে বললেন যে আমিও সেই সময় বাংলাদেশে ছিলাম, তো অনেকে বলতেছেন যে ব্যাংকের থেকে তো 1 লাখ টাকার বেশি তোলাই যেতেছিল না ওই সময়, বা এটিএম কার্ড থেকে তোলাও দিচ্ছিল না। ব্যাংক থেকে সব টাকা মানুষ ব্যাংকে রাখে, আমিও তো আমার সব টাকা ব্যাংকে রাখি। আমি ব্যাংকে সেফ মনে করবো কেন? যে দেশে ব্যাংক ডাকাতি হয়ে যায়, যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে দুনিয়ায় লন্ডারিং হয়, সেই দেশের ব্যাংকে আস্থা কোথায় জনগণের? এতগুলা ব্যাংক কেন আজকে মুক্ত বলে পড়ে থাকলো? এতগুলা ব্যাংকে কেন একসাথে আনতে হলো? এগুলার জবাব কে দিবে? আসলে
যদি দেশের বিদ্যমান আইনে কোথাও কোনো নিষেধাজ্ঞা না থাকে আর সেটা না যদি কেউ কিছু করে, সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। এটা আরেকটা ব্যাপার নিয়ে একটা কথা আছে যে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন আপনার এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার বলি আমরা, সেটা হ্যাকের ঘটনা ঘটে। আপনি পরে নিজেও ওই অ্যাকাউন্টে যে বক্তব্য বলা হয়েছিল সেটাকে নিজেও আপনি আপনার ভাষায় বলি যে আপনি জঘন্য বলছেন। তো যার বিরুদ্ধে হ্যাকের অভিযোগ আসছে সে বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। এইটা আপনারা মানে আপনার জানা মতো এটা ফলো আপ আছে কিনা? কারণ উনার বক্তব্য হচ্ছে কেউ যদি কোনো এরকম একটা লিঙ্ক পাঠায় এটা নিজের নামে পাঠাবে কিনা, এই ক্ষেত্রে নানা ধরনের কথা আছে। আপনি এটা ফলো আপে রাখছেন কিনা? তো উনি ইনডিরেক্ট কথা বললেন, ডিরেক্ট করতে পারলেন না কেন যে না বঙ্গভবন থেকে এটা হয়নি? কেন বলতে পারলেন না? ওকে, কিন্তু বলতে পারেননি, তাহলে তো তিনি এডমিট করে নিয়েছেন। এটা জঘন্য কাজ, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কথাগুলোও ছিল জঘন্য, কাজটা এর চাইতে জঘন্য। কোথার থেকে হয়েছে? বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা, সর্বোচ্চ গার্জিয়ানশিপের জায়গা থেকে। আমি তো মনে করি এই একটা ঘটনায় উন্নত দেশ হলে প্রেসিডেন্ট নিজে স্টেপ ডাউন করতেন, বলতেন যে আমার আঙ্গিনা, আমার ঘর আমি সেভ রাখতে পারি নাই, একজন নাগরিক তার অধিকার আমি হরণ করেছি, আমি এই কারণে আমার ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম। ওকে, এটাই মোরালিটির দাবি। এখানে আমাকে আইন লড়াইয়ে যেতে হবে কেন? কিন্তু এটা কেমন জানি একটা যুক্তির কথা এরা বলে যে আমি কি আমার নিজের নামে করতাম কিনা, মানে আমি যদি এরকম একটা, উনি বলুক, উনি এলে কে করেছে, ওখান থেকে কিভাবে আসছে উনি বলুক, এক্সপ্লেনেশন তো উনাকে দিতে হবে। ওকে, আপনার বেশ কয়েক মাস আগে আপনি কর্মরত নারীদের কর্মঘণ্টা বিষয়ে আপনার একটা বক্তব্য ছিল। নির্বাচনের কিছুদিন আগে আল জাজিরায় যে আপনি সাক্ষাৎকার দিলেন সেখানে আপনি একটা স্পষ্ট করেছেন যে জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই। আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসেবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে দুইটা পার্ট। একটা প্রশ্ন হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে ছিল ভালো মতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্নাহ যখন 1964 সালে আইয়ুব খানের বিরুদ্ধে লড়ছিলেন তখন আশরাফ আলী থানভীর নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে। আমিও যতটুকু বুঝছি, উনার কথা আমি যতটুকু বুঝছি যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নাই। দুইটা আসপেক্টে যদি আপনি বলেন, একটা পলিটিক্যাল আসপেক্ট, একটা থিওলজিক্যাল আসপেক্ট। বিলকিসের কথা বলি, সাবার রানী ছিলেন। জি, সাবার রানী, জি, সাবার রানী ছিলেন। ওনাকে মূলত কল করেছিলেন সুলেমান, জি। তো উনি তার দরবারে আসলেন, আসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন। তারপরে তার মানে রানীগিরি ছিল না, এটার কোরআনে নাই, এই পর্যন্ত কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ, সূরা আমল, এবং এইটার কোনো অথেন্টিক হিস্ট্রিও নাই আমাদের সামনে, আমাদের কাছে নাই, পর্যায়ে কি হয়েছে না। রাইট। সুতরাং সেটাকে আমরা রেফারেন্স আকারে এখানে নিতে পারছি না। ওকে। আর তিনি ছিলেন মূলত অগ্নিপূজক। তো এটা তো বিশ্বে অনেক জায়গায় সেটা ছিল তখনকার আমলে, পরবর্তী যুগেও ছিল, যেমন এখনকারীরা তাদের অবস্থাটা ওই রকম দাচের একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অ্যানসেস্টর যারা ইসলাম কবুল করেছে তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে। তো সেটাকে আমি রেফারেন্স হিসেবে নিতে রাজি না। ওকে, ফেয়ার এনাফ। এখন রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন আল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছে যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয়, কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না। ওকে। নারী যদি কোনো ব্যবসা করে, স্বামী পুরুষ লোকটি এখানে কোনো হক দাবি করতে হয়, কিন্তু পুরুষের যে অ্যাসেট আছে সেখানে নারীর অংশ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কেন? যে তাদের এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কোন দৃষ্টি থেকে বলেছি? আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা, আমার কোনো কথা না। এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না, এবং শুধু মানব জাতির জন্য না, আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন। সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন। তো সেই কোরআন আল্লাহ তাআলার ভার্ডিক্ট, আমি তো আমার মত বলি নাই, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই বলেছি। ওকে। এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না? হ্যাঁ, দেখেন রিয়েলিটি দেখেন। আপনি আমেরিকায় আছেন না? আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? মানে 200 সামথিং বছর। জি। একজন নারী হয়নি। কেন? সেখানে কি যোগ্য নারী নাই?
কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আমেরিকাতে হয় নাই। হ্যাঁ, এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা, সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশনে আসেনি? আসছে কিন্তু ফেল করছে কিন্তু দুইবার। তাদেরকে আমেরিকাবাসী সিলেক্ট করে নাই। রাইট। কেন করে নাই? এই জব তারা দিতে পারে। তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসাবেই দেখতে পাই, ওকে, সাহসী হিসাবেও দেখতো। সেখানে দেখেন এটা হয়নি। তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন? একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবেন, তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন? পারবেন না। যদি তিনি পারতেন তাহলে ম্যাটারনিটি লিভের দরকার হতো। ম্যাটারনিটি লিভটা দেওয়া হয় কি জন্য? এটা তার ডিউ, এটা তার হক, এটা তার অধিকার। তার অধিকার, এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না, ব্লেসিং না, এটা তার পাওনা। তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়া। ওকে, যেমন ধরেন যে আল্লাহ রসুল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছে, আল্লাহ রসুল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি সব পুরুষ সাহাবীরা সরে গেছে, মনের দুঃখে কষ্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করতেছে। সেই সময় তিনি যাকে সঙ্গিনীর সাথে নিয়ে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি বলো? বলছে, আপনি কি আপনার সঙ্গীদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন? ইয়া রাসূল, কোনো কারণ নাই। আপনি যা করার জন্য তাদেরকে বলছেন, আপনি আগে সেটা শুরু করে দেন, দেখবেন সবগুলো আপনাকে ফলো করবে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। তো দেখেন কত ক্রিটিক্যাল টাইম ছিল। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করতেন, উনি কি তার কোনো আত্মীয় ছিলেন নাকি? না, আত্মীয় কেন, তার স্ত্রী। ও, তার স্ত্রীর পরামর্শ রয়েছে, তার স্ত্রীর পরামর্শ। আমি সেটা একটু বলছি, মানে আল্লাহ রসুল বদর যুদ্ধ ছাড়া যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গেছেন সাথে। একজন তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে তিনি নিয়ে যেতেন। আচ্ছা, অন্যান্য সাহাবীরা নিয়েছেন। এমন বিধবা মহিলারাও আল্লাহ রসুলের অনুমতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন।